আসসালামু আলাইকুম সবাইকে। খবরটা নিশ্চয়ই পেয়ে গেছেন, ব্রুনো ফার্নান্ডেজ এই মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন এবং আই থিঙ্ক ইট ইজ ওয়েল ডিজার্ভড। অনেকেই বিরক্ত হবেন। আই থিঙ্ক আর্সেনাল তাদের যে ফ্যানরা এখন টাইটেল উইনটা সেলিব্রেট করছে কিংবা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা খেলার জন্য খুব রেডি হয়ে বসে আছে, তারা এক্সপেক্ট করছিল আই গেস যে তাদেরই কোনো প্লেয়ার অফ দ্য সিজন হবেন, ডেকলান রাইস কিংবা গ্যাব্রিয়েল মাগালাইস কিংবা ডাভিড রায়া। আমার কাছে মনে হয় তিনজনের মধ্যে ডাভিড রায়ারই সবচেয়ে বড় শাউট থাকার কথা, কারণ যেসব ম্যাচে আসলে তিনি যেসব ম্যাচ উইনিং সেভস করেছেন, আই থিঙ্ক ওগুলার কারণেই এই যে অল্প একটু পয়েন্টের ব্যবধানে যে সিটি কে হারিয়ে আর্সেনাল চ্যাম্পিয়ন হলো, সেটার পিছিয়ে রায়া হ্যাড আ ভেরি ভেরি বিগ রোল টু প্লে। সো আমার মতে রায়া যদি হতো আই উডন্ট হ্যাভ কমপ্লেন্ট, কিন্তু আমি খুবই খুশি হয়েছি দেখে যে ব্রুনো ফার্নান্ডেজকেই সিলেক্ট করা হয়েছে অ্যাজ দ্য প্লেয়ার অফ দ্য সিজন ইন দ্য ইংলিশ প্রিমিয়ার লিগ। আমি সেটা নিয়ে খুবই খুবই প্রাউড, খুবই হ্যাপি। ম্যান ইউনাইটেড আসলে ইভেন নভেম্বরের দিকেও আমার মনে হচ্ছিল যে আমরা রেলিগেশন ব্যাটেলে হয়তো স্পার্সের সঙ্গে ওই মিড টেবিল ফাইট দিতে থাকবো। সেখান থেকে যে ক্যারিক তার 16টা ম্যাচের মধ্যে 36টা পয়েন্ট নিয়েছে, যেটা হচ্ছে ক্যারিক প্রিমিয়ার লিগে আসার পর থেকে তার চেয়ে বেশি পয়েন্টস প্রিমিয়ার লিগে আর কোনো টিম নিতে পারে নাই, নট ইভেন সিটি, নট ইভেন আর্সেনাল। ক্যারিক নিয়েছে তার 16 ম্যাচ থেকে 36, আর্টেটা নিয়েছে হচ্ছে 34, আর পেপ গার্ডিওলার ম্যান সিটি নিয়েছে 33 পয়েন্টস। সুতরাং ক্যারিক ইজ দ্য চ্যাম্পিয়ন সিন্স হি কেম ইনটু দ্য প্রিমিয়ার লিগ টু ম্যানেজ ম্যান ইউনাইটেড। আমি এটা জাস্ট এমনি রাফলি বললাম, জাস্ট বিং সল্টি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। বাট খুবই ইমপ্রেসিভ পারফরমেন্স ছিল ক্যারিকের নান্দালেস, যে কারণে ইউনাইটেড আসলে ওই 14, 15 বা 12 পজিশন থেকে সোজা থার্ড পজিশনে আমরা চলে এসেছি এবং আমরা শেষ করেছি সেই জায়গাটায়। বাট কথা সেটা না, কথা হচ্ছে যে ক্যারিককে এই পজিশনে আসতে দেওয়ার পেছনে সবচেয়ে মুখ্য ভূমিকা কার ছিল। অনেকেই বলবেন যে ফরওয়ার্ডদের পারফরমেন্স ভালো ছিল, এমবুয়েমো, শেস্কো, কুনিয়া, তারা পারফর্ম করেছেন। বাট দের ইজ ওয়ান ম্যান যিনি আসলে পুরো ব্যাপারটাকে অন ইটস হেড ঘুরিয়ে দিয়েছেন, তিনি হচ্ছেন ব্রুনো ফার্নান্ডেজ। এবং অকপটে আমি স্বীকার করছি এই বিষয়টা যে ব্রুনো ফার্নান্ডেজ এই সিজনে ম্যান ইউনাইটেডের হয়ে যা করেছেন, ইভেন অ্যাজ এ নাম্বার 6 রুবেন আমোরিমের আন্ডারে, তারপর যখন তাকে নাম্বার 10-এ নিয়ে আসলেন ক্যারিক তার ফেভারিট পজিশনে, তারপর তো তিনি জালওয়া দেখালেন যে আসলে তিনি কি করতে পারেন। সো এই বিষয়টা আমার কাছে এনকারেজিং শুধুমাত্র ইউনাইটেডের পার্সপেক্টিভ থেকে না, যে ইউনাইটেডের ক্যাপ্টেন এত ভালো করেছেন, তিনি আসলে প্লেয়ার অফ দ্য সিজন হয়েছেন, বাট আমার মনে হচ্ছে যে পর্তুগালের জন্য ব্রুনো ফার্নান্ডেজ একটা বিশাল অ্যাসেট হতে চলেছেন এবার। হি উইল বি দ্য ম্যান টু ওয়াচ। আপনি 2022-এর ওয়ার্ল্ড কাপে হয়তো ব্রুনোকে দেখেছেন, বাট সেই ব্রুনো আর এই ব্রুনোর মধ্যে আমার মনে হয় বিস্তর একটা তফাৎ থাকবে এবং তার ইনফ্লুয়েন্সটা এই পর্তুগাল টিমের মধ্যে আরও অনেক বেশি থাকবে, অনেক বিস্তৃত থাকবে। এবং যে মিডফিল্ডটাকে সে পাচ্ছে নিজের পেছনে, ভিতিনিয়া আর ওয়াও নেভেজ, ওয়ান অফ দ্য বেস্ট পেয়ারিংস ইফ ইউ ওয়ান্ট টু থিঙ্ক অফ, যে মিডফিল্ডের যদি আমরা চিন্তা করি পুরো ওয়ার্ল্ড ফুটবলের মধ্যেই। এবং ওরা অ্যাজ আ পেয়ার পিএসজির হয়ে খেলে, যারা কিনা কারেন্ট ইউসিএল চ্যাম্পিয়ন্স এবং আরও একটা ইউসিএল এর ফাইনালে তারা উঠে গেছে এবং সেই সাথে তারা লিগ 1টাও জিতেছে। সো সিরিয়াল উইনিং একটা টিমের দুজন প্লেয়ার তারা মিডফিল্ড সামলাচ্ছে, তার সামনে ব্রুনো আছেন, ডানে বামে আরও অনেকগুলো ক্রিয়েটিভ প্লেয়ার আমরা নাম ধরে ধরে বলতে পারি, বাট আমি ব্রুনোতে ফোকাস করতে চাচ্ছি আপাতত। যে তার যে পারফরমেন্সটা সেটা আমাকে অনেক বেশি আকৃষ্ট করছে এবং মনে হচ্ছে যে ব্রুনো ফার্নান্ডেজ উইল বি প্রবাবলি ইভেন মোর দ্যান ক্রিস্টিয়ানো রোনাল্ডো দ্য মেইন ম্যান ফর পর্তুগাল। তারা যদি আসলে এই ওয়ার্ল্ড কাপটা অনেক ডিপ যেতে চায় বা তারা যদি আসলেই জিততে চায় ওয়ার্ল্ড কাপটা, সেই হিসাবে, যদিও অ্যাজ অ্যান আর্জেন্টাইন ফ্যান আমি সেটা চাই না, বাট আমার কাছে মনে হয় যে পর্তুগাল যতটুকুই সাফল্য পাবে, যদি কিছু পেয়ে থাকে, সেটা হয়তো এই ব্রুনো ফার্নান্ডেজের কারণেই পাবে। এখন ব্রুনোর কোন কোন অ্যাবিলিটির কারণে আমার কাছে এই ব্যাপারটা মনে হচ্ছে, আপনারা যদি প্রিমিয়ার লিগের স্ট্যাটিস্টিক্স দেখেন এই সিজনের, আপনি দেখবেন যে ব্রুনো ফার্নান্ডেজের 12টা অ্যাসিস্ট এসেছে, 20টা অ্যাসিস্ট তো করেছেন টোটাল, তার মধ্যে 12টা অ্যাসিস্ট এসেছে ওপেন প্লে থেকে, আর 8টা অ্যাসিস্ট এসেছে সেট পিস থেকে, অর্থাৎ আইদার ফ্রি কিক্স নাহলে কর্নার, সেখান থেকে গোল এসেছে। সো ব্রুনোর ওভারঅল দুটো অ্যাসপেক্টেই এক্সেল করছেন তিনি। সেট পিস বা ডেড বল সিচুয়েশনে হি ইজ ইউর নাম্বার 1 গাই, যে হচ্ছে সেট পিসগুলো নিতে পারবেন, এবং সেটার এন্ডে কে থাকবেন সেটা তো খুব ভালো মতনই বুঝতে পারছেন। দের ইজ ক্রিস্টিয়ানো রোনাল্ডো, দের ইজ রুবেন ডিয়াজ, আপনি রাফায়েল লিয়াওকেও সেই ইকুয়েশনের ভেতর ঢুকিয়ে রাখতে পারেন। সো দের উইল বি পিপল যারা কিনা অন দ্য এন্ড অফ আ গুড ডেলিভারি যেতে পারবেন বা গোলগুলো দিতে পারবেন। সো ওই জায়গা থেকে ব্রুনো ফার্নান্ডেজের ডেলিভারিগুলো পর্তুগাল ডেফিনেটলি দেল টেক দ্য বেস্ট আউট অফ ইট। এবং তারপর যদি আপনি চিন্তা করেন ওপেন প্লে থেকে ব্রুনোর অ্যাবিলিটিটা, এখন পর্তুগাল কোন স্টাইলে খেলবে, রবার্টো মার্টিনেজ তিনি সাধারণত যদি তার 3 at the back ফরমেশনে তো খেলেছিলেন বেলজিয়ামের হয়ে, পর্তুগালের হয়ে কিন্তু তিনি সেটা করেন না, 4 at the backই খেলান। সো তার যেই মূল অস্ত্রগুলো থাকবে সেটা হচ্ছে প্রবাবলি উইং ধরে পেস। এক প্রান্তে যদি রাফায়েল লিয়াও, অন্য প্রান্তে যদি পেদ্রো নেতো থাকেন, দে হ্যাভ এক্সট্রিম পেস,
তারা কিন্তু তাদের ওই ফুল ব্যাকগুলোকে বিট করে উইথ পেস তারা ঢুকতে পারবেন। এবং সেই সাথে আপনি যদি চিন্তা করেন ভিতিনিয়া কিংবা হুয়াও নেভেজের কথা, তারাও কিন্তু ওই একজন ক্যান মুভ আপ। হুয়াও নেভেজ স্পেসিফিক্যালি আমি বলবো যে হি ক্যান মুভ আপ অ্যান্ড হি ক্যান হেল্প আউট দ্য লিঙ্ক অফ প্লে। আর ক্রিস্টিয়ানো রোনাল্ডো বা গনজালো রামোস যেই থাকুক না কেন সামনে, ইভেন জোয়াও ফিলিক্স তার কথাও বলতে পারি, তারা যদি উপরের দিকে থাকে তাহলে তাদেরকে ফিড করার জন্য আপনার ব্রুনো ফার্নান্ডেজের কাছ থেকে কিছু একটা লাগবে এবং তিনি সেটা দেবেন। এই সিজনে ব্রুনো ফার্নান্ডেজ বিয়ন্ড ফ্রম বিহাইন্ড দ্য হাফ লাইন যে ধরনের বল দিয়েছেন, অনেকে সেটাকে হলিউড পাসেস বলেন, বাট আমার কাছে মনে হয় যে এই সিজনে সে মেপে ব্যাপারটার ডিসিশন মেকিং আরও অনেক বেশি ইমপ্রুভ করতে সক্ষম হয়েছে। আর যদি ছোট স্পেসে পাসিংয়ের কথা বলেন, সেই জায়গাতেও ব্রুনো ইজ এক্সিলেন্ট। মানে ওয়ান টাচেই ব্রুনো এমন সব অ্যাঙ্গেলস তৈরি করে হি ক্যান লে অফ আ পাস ফর আ রানার, সেটা আমরা এই সিজনে অনেকবার দেখেছি। সেটার ফ্রুটস এমবুয়েমো পেয়েছে, কুনিয়া পেয়েছে, সেস্কো পেয়েছে। তারা যে গোলগুলো দিয়েছে তার অনেকটুকুই আমি বলবো যে ব্রুনোর ব্রিলিয়েন্ট মাইন্ডের একটা ইনফ্লুয়েন্স। আপনারা প্রিমিয়ার লিগের একটা স্পেসিফিক ভিডিওই আছে যেখানে তারা ব্রুনোর এই অ্যাসিস্ট করার টেকনিক্স নিয়ে বা অ্যাসিস্ট করার মাইন্ডসেটটা নিয়ে আলাদা করে একটা ভিডিও বানিয়েছে। এবং থিয়েরি অনরি তিনিও কিন্তু খুব ভালোভাবে অ্যানালাইজ করেছিলেন যে ব্রুনো কেন বাকিদের থেকে এই মুহূর্তে প্লে মেকিংয়ে বা ক্রিয়েটিভিটির জায়গা থেকে বা চান্স ক্রিয়েশনের দিক থেকে অনেক বেশি ডিফারেন্ট। সো ব্রুনোর গোল স্কোরিং অ্যাবিলিটি বাদেও তার এই ক্রিয়েটিভ স্পার্কটার কারণে আমার কাছে মনে হয় যে পর্তুগাল টিমের তিনিই হবেন মূলত তাদের হার্ট, তাদের নিউক্লিয়াস, এবং তাকে ঘিরেই পর্তুগালের এই টিমটা হয়তো সাকসেস পাওয়া নিয়ে চিন্তা করবে। ডেফিনেটলি ক্রিস্টিয়ানো রোনাল্ডো থাকবে, বাট হি উইল হ্যাভ টু বি দ্য আলটিমেট এন্ড প্রোডাক্ট। আমরা এবারের যেই রশন সাউদি লিগ দেখলাম সেখানে কিন্তু ক্রিস্টিয়ানো রোনাল্ডো আই থিঙ্ক হি ওয়াজ দ্য থার্ড অর ফোর্থ হাইয়েস্ট গোল স্কোরার। তার হচ্ছে 23টার মতো গোল ছিল, যেখানে ইভান টোনিও তিনিও 32টা গোল দিয়েছেন, রোনাল্ডোর থেকে মনে হয় 9টা বেশি। সো এই জায়গা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে ক্রিস্টিয়ানো রোনাল্ডো তার প্রলিফিক বেস্টে তো নাই, সেটা ফর শিওর, বাট হি উইল নেভার ডাই ট্রাইং। মানে সে খালি ট্রাই করতেই থাকবে, ক্লিক করবে না করবে, হি উইল কিপ অন ট্রাইং অ্যান্ড হি ইজ এক্সিলেন্ট উইথ হিজ হেডার্স। সেটা কিন্তু আই ডোন্ট থিঙ্ক হি হ্যাজ লস্ট টাচ, সেই টাচটাতে সে এখনো লুজ করে নাই। সো ওভারঅল আমার কাছে মনে হয় যে রোনালদো উইল হ্যাভ দ্য বাল্ক অফ রেসপন্সিবিলিটি অ্যালংসাইড, যদি গনজালো রামোসকে একটু রেগুলার খেলায়, আই প্রেফার দেম টু শেয়ার গেম টাইম। এবং আই উড প্রেফার রোনালদো নট টু মাইন্ড আ লট যে তাকে আসলে গেম টাইম বেশি দেওয়া হচ্ছে না, নাহলে কিন্তু যে প্রিভিয়াস ওয়ার্ল্ড কাপটার মতো একটা শেমফুল এক্সিট হয়ে যাবে আর কি, যে সে জোরাজোরি করছে, চাচ্ছে খেলতে, বাট তাকে দেয়া হচ্ছে না। হি শুড রেসপেক্ট দ্য ম্যানেজার্স ডিসিশনস আ বিট। সো ওই জায়গা থেকে আমি বলবো যে তারা যদি শেয়ার করে খেলতে পারে ইট উইল বি বেটার ফর পর্তুগাল। তো ওদের বেটারমেন্টের জন্যই আই গেস এই ডিসিশনগুলো তাদের নিতে পারা উচিত। বাট ব্রুনো ফার্নান্ডেজ আমার মনে হয় যে সেই হবে নিউক্লিয়াস এই দলটার, এই পর্তুগাল দলটার, এবং সে যদি পর্তুগালকে ডিপ নিয়ে যেতে পারে আই উইল বি ভেরি হ্যাপি। আমি বেসিক্যালি চাইছি কি, মানে একটা কোয়ার্টার ফাইনাল হয়ে যাক, যেটা আমরা দেখতেই পাচ্ছি যে হওয়ার পসিবিলিটি আছে বিটুইন আর্জেন্টিনা অ্যান্ড পর্তুগাল ইন দ্য কোয়ার্টার ফাইনালস। তারা যেই সিস্টেমে আগাবে, তারা যদি দুইজনই তাদের গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয় তাহলে কিন্তু এই ফিক্সচারটাই, এই টেস্টি ফিক্সচারটাই আসার সম্ভাবনা আছে। এবং আমি শেষবারের মতো আসলে দেখতে চাই একটা ওয়ার্ল্ড ইভেন্টে কোনো একটা ম্যাচে আর্জেন্টিনা ভার্সেস পর্তুগাল, ক্রিস্টিয়ানো রোনাল্ডো ভার্সেস মেসি ফর দ্য লাস্ট টাইম। এই জিনিসটা আসলে আমি চাই দেখতে। সো ফর দ্য সেক অফ দ্যাট আমি চাইবো যে অ্যাটলিস্ট পর্তুগাল কোয়ার্টার ফাইনালস পর্যন্ত আসুক, আর্জেন্টিনাকে ফেস করুক, এবং লেটস হ্যাভ আ ক্লাসিক। এই ক্লাসিকটা দেখার জন্য নিশ্চয়ই আমরা অনেকেই অপেক্ষা করছি, এবং ইট উইল বি ওয়ান অফ আ কাইন্ড। আমার মনে হয় ওয়ান্স ইন আ লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হবে যদি সেই কাজটা হতে পারে। বাট দিন শেষে আই থিঙ্ক আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন এই পর্তুগাল টিমটা সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ারকে, আই উড অ্যাকচুয়ালি সে ইটস ব্রুনো ফার্নান্ডেজ ওভার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। মতামত কেমন হচ্ছে বা আপনারা অ্যাগ্রি করেন বা ডিসঅ্যাগ্রি করেন, সেটা আপনারা আসলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এই ওয়ার্ল্ড কাপে যদি পর্তুগাল ভালো করে, ব্রুনো হ্যাজ টু বি দেয়ার মেইন ম্যান। এতটুকুই আমার শেষ কথা। আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং যারা এক্সপেক্ট করছেন পর্তুগাল ভালো করবে বা আর্জেন্টিনাকেও হারিয়ে দেওয়ার ক্ষমতা তাদের আছে অন্তত কোয়ার্টার ফাইনালে যদি যায়, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন, বা কেন পারবে না সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভালো থাকবেন সবাই।